আচ্ছা, আমি এই চ্যাপ্টারের উপর একটা শর্ট ওভারভিউ দিব, ডিভিডেন্ড এন্ড আদার পে আউটের উপর। সো এই চ্যাপ্টারটা বেসিক্যালি কভার করতেছে হলো তোমার যে ডিভিডেন্ড এবং একটা ফার্মের কাছে যখন এক্সেস ক্যাশ ফ্লো থাকে তার কাছে কি কি ধরনের পে আউট অপশন থাকতে পারে বা কি কি ধরনের পে আউট অপশন সে নিতে পারে। অর্থাৎ ফার্মের প্রতিনিয়ত যে পরিমাণ ক্যাশ ফ্লো জেনারেট হয়, তো সেখান থেকে তার প্রয়োজনীয় অপারেটিং এক্সপেন্সেস আর হলো প্রয়োজনীয় অপারেটিং এক্সপেন্সেস এন্ড ক্যাপিটাল এক্সপেন্ডিচার নির্বাহ করার পর যদি তাদের কাছে যে পরিমাণ এক্সেস ক্যাশ ফ্লো পড়ে থাকবে, তো সেটা থেকে তারা কিভাবে এই জিনিসটা পে আউট করতে পারে, সেটা যদি তারা পে আউটের ডিসিশন নেয়। ফর এক্সাম্পল, সে রিটেনশন করবে না, সো সে যদি পে আউট করতে চায়, তো সে টাকাটা এক্সেস থাকলে কি করতে পারে, সে রিটেইন করে ফার্মে খাটাতে পারে অথবা সে হয়তো পে আউট করে দিতে পারে। সো কি কি ধরনের পে আউট অপশন থাকতে পারে, তো সেটা নিয়ে একটু ডিসকাশন আছে। তো এখানে যে ডিফারেন্ট টাইপস অফ পে আউটস এর কথা বলা আছে ডিভিডেন্ডের আদার পে আউটের মধ্যে, এর মধ্যে প্রথম মানে যেই টাইপস গুলো বলা আছে, ফার্স্ট অফ অল ডিভিডেন্ডের কথা বলা আছে। আমরা ডিভিডেন্ড দিয়ে দিতে পারি আমার কাছে যদি এক্সেস ক্যাশ থাকে। আচ্ছা, ডিভিডেন্ড কি কি ধরনের হতে পারে? একটা হতে পারে আমি ক্যাশ ডিভিডেন্ড দিয়ে দিলাম, আরেকটা হলো স্টক ডিভিডেন্ড দিয়ে দিলাম। হ্যাঁ, স্টক ডিভিডেন্ড দিলে অবশ্য কোনো ক্যাশের প্রয়োজন হচ্ছে না, স্টক ডিভিডেন্ড দেওয়ার মাধ্যমে তোমার কোনো ক্যাশ আউটফ্লো হচ্ছে না প্রতিষ্ঠান থেকে, বাট এটাও ওয়ান ফর্ম অফ পে আউট। ঠিক আছে, সো ক্যাশ ডিভিডেন্ড দিতে পারো, স্টক ডিভিডেন্ড দিতে পারো। এছাড়া আর কি কি কিসের কথা বলা আছে? স্টক স্প্লিটের কথা বলা আছে এন্ড রিপারচেসের কথা বলা আছে, স্টক রিপারচেস। সো এই প্রত্যেকটা কনসেপ্ট নিয়ে আহ, আমি একটা 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 করে আলোচনা করব। তো প্রথমত একটা জিনিস বোঝা দরকার, সেটা হলো আমাদের ডিভিডেন্ড ডেট। ডিভিডেন্ডের সাথে রিলেটেড কিছু ডেট আছে, আহ, চারটা ডেট মেইনলি এখানে উল্লেখ করা আছে। সো এই চারটা ডেটই মেইন ডেট। এক্ষেত্রে কোন ডেটটা কি বুঝায় সেই জিনিসটা নিয়ে আগে আলোচনা করতেছি। ঠিক আছে, সো এখানে যে চারটা ডেটের কথা বলা আছে, একটা হলো ডিক্লারেশন ডেট, এক্স ডিভিডেন্ড ডেট, রেকর্ড ডেট এবং পেমেন্ট ডেট। তো ডিক্লারেশন ডেটের কনসেপ্টটা তো একদম সিম্পল ইজি। যেই তারিখে ফার্মের তো একটা ডিভিডেন্ড পে আউট রেশিও আছে, ডিভিডেন্ড আছে, সো যেই তারিখে ফার্ম ঘোষণা দিচ্ছে যে আমরা ডিভিডেন্ড দিচ্ছি, ঠিক আছে, বা বা বললো যে ঘোষণা দিল যে আমরা 10% ডিভিডেন্ড দিব অমুক তারিখে। ঠিক আছে, তো যখনই এই ঘোষণাটা আসবে যে ডিভিডেন্ড দিবে, ঠিক আছে, সো এইটা হলো তোমার, যেই দিন এই ঘোষণাটা আসছে সেটা হলো তোমার ডিক্লারেশন ডেট। ওকে, তো ডিএসসির ওয়েবসাইটে এরকম দেখবা তোমার আছে, ওখানে তোমার আর্কাইভে যায়, অপশনে চেক করা যায়, তোমার নিউজ নিউজ চেক করা যায়, অ্যানাউন্স শেয়ার রিলেটেড। ওকে, সো এটা হলো তোমার ডিক্লারেশন ডেট। দেন হলো আহ, আর কি ডেটের কথা বলা আছে? পেমেন্ট ডেটের কথা আসে। পেমেন্ট ডেট হলো অ্যাকচুয়ালি যেই ডেটে সে শেয়ার হোল্ডারদেরকে পেমেন্টটা, ডিভিডেন্ড পেমেন্টটা দিয়ে দিচ্ছে। ঠিক আছে, সো সেটাকে পেমেন্ট ডেট বলতেছে। সো আর যে দুটা ডেটের কথা বলা আছে সেটা হলো এক্স ডিভিডেন্ড ডেট এবং রেকর্ড ডেট। রেকর্ড ডেটের কনসেপ্টটা হলো এটা, যে রেকর্ড ডেটে রেকর্ড ডেট হলো তোমার এই ডিভিডেন্ড গুলা লিপিবদ্ধ করতেছে। ঠিক আছে, যে তোমার এই জিনিসটাকে রেকর্ড করা হচ্ছে, যে তোমার অমুক রেকর্ড ডেটে লিপিবদ্ধ করে যে কার কার কাছে স্টক আছে। ঠিক আছে, অর্থাৎ ফর এক্সাম্পল রেকর্ড ডেটের আগে কোনো ট্রানজাকশন হলো, ঠিক আছে, মনে করো রহিমের কাছে স্টক ছিল, রহিম পরে করিম রে বেচলো, করিম তারপর সাব্বির রে বেচলো, সাব্বির আবার সাকিব রে বেচলো। এরকম বছরে বিভিন্ন সময় ট্রানজাকশন হলো, একজনের হাত থেকে একজনের হাত বদল হলো, কিন্তু ফাইনালি রেকর্ড ডেটে যেই তারিখে ফার্ম রেকর্ড করবে, তো রেকর্ড ডেটে সে বইয়ে লিপিবদ্ধ করবে, মানে তখন রেকর্ড ডেটে তোমার যার নামে থাকবে, সে রেকর্ড ডেটে যার নামে শেয়ারটা থাকবে সেই আলটিমেটলি ওই শেয়ারে এই বছর যে ডিভিডেন্ডটা, মানে যে ডিভিডেন্ডের ডিক্লারেশন করা হয়েছে ওই ডিভিডেন্ডটা সে পেমেন্ট ডেটে পাবে। ঠিক আছে, এখন কথা হলো এখানে তাহলে এক্স ডিভিডেন্ড ডেটটা কোথেকে আসছে? এক্স ডিভিডেন্ড ডেটের বিষয়টা হলো রেকর্ড ডেটে তোমার নাম থাকতে হলে তোমার কিনতে হবে শেয়ার এক্স ডিভিডেন্ড ডেটের আগে। ঠিক আছে, বিষয়টা হলো এরকম যে আমাদের ক্ষেত্রে, আমাদের দেশের বিষয়টা এরকম না, তবে এটা ইউএস এর পার্সপেক্টিভে লেগছে। তো ইউএস এর পার্সপেক্টিভে হলো তোমার হলো সাধারণত যেটা, যে T+2 days। ঠিক আছে, অর্থাৎ শেয়ার যেদিন কিনবা তার অ্যাকাউন্টে শেয়ারটা ট্রান্সফার হয় 2 দিন পরে। ঠিক আছে, তো শেয়ার মনে করো সে যদি 27 তারিখ কিনে, তাহলে 29 তারিখ তার অ্যাকাউন্টে শেয়ারটা ট্রান্সফার হবে। ঠিক আছে, সো স্বাভাবিকভাবে তোমার রেকর্ড ডেট হলো তাহলে 30 তারিখ। যদি রেকর্ড ডেট 30 তারিখ হয় তাহলে এক্সিবিশন ডেট হলো 28 তারিখ। অর্থাৎ কেউ যদি 27 তারিখ কিনে শেয়ার, তাহলেও রেকর্ড ডেটে তার নাম থাকতেছে। কেউ কেউ যদি 26 তারিখ কিনে তাহলেও থাকতেছে, কিন্তু কেউ যদি 28 তারিখ বা 28 তারিখের পর কিনে, তাহলে রেকর্ড ডেটে তার নাম থাকবে না। ঠিক আছে,
সো এর কারণে কাউকে যদি ডিভিডেন্ড পেতে হয়, তাহলে তাকে ওই শেয়ারটা রেকর্ড ডেট এক্স ডিভিডেন্ড ডেটের আগেই কিনতে হয়। এক্স ডিভিডেন্ড ডেট বা তারপরে কিনলে সে ডিভিডেন্ড পাবে না, শেয়ারটা সে পেয়ে যাচ্ছে, তবে নেক্সট যে ডিভিডেন্ডটা আসতেছে সেই ডিভিডেন্ডটা সে পাচ্ছে না। তার পরবর্তী যদি কোনো ডিভিডেন্ড ফার্ম অ্যানাউন্স করে তখন সেই ডিভিডেন্ডে পাবে, কারণ সেই ডিভিডেন্ড পরবর্তী কোনো ডিভিডেন্ড যদি অ্যানাউন্স করে ফার্ম, তখন সেটার আরেকটা রেকর্ড ডেট হবে। তো সেই রেকর্ড ডেটের আগে যদি তার হাতে থাকে, তাহলে তো সে মানে সেই রেকর্ডের আবার যদি এক্স ডিভিডেন্ড ডেটের আগে যদি তার হাতে শেয়ার থাকে, তখন তো সে স্বাভাবিকভাবে পেয়ে যাবে। তো এটা হলো তোমার রেকর্ড ডেট, এক্স ডিভিডেন্ড ডেট, ডিক্লারেশন ডেট এন্ড পেমেন্ট ডেটের কনসেপ্ট। ঠিক আছে। তো T+2 days এর বিষয়টা হলো এরকম যে তোমার কারণটা হলো যে সাধারণত আমি, বিভিন্ন কারণ থাকতে পারে, তবে আমার যতটুকু আমি জানি হলো যে খুব সম্ভবত যে তোমার হলো সাধারণত শেয়ার মার্কেটে অনেক বেশি ইন্ট্রাডে ট্রেডিং হয়। ঠিক আছে। যে তোমার হয়তো দিনের মধ্যে কিনেই তুমি হয়তো অনেক বড় অ্যামাউন্টের হয়তো কিনতেছো, আবার বিক্রি করে দিতেছো। ঠিক আছে। সো এক্ষেত্রে দেখা যাচ্ছে যে তোমার আলটিমেটলি তোমার অ্যাকাউন্টে যেই জিনিসটা আসে সেটা হলো ব্যালেন্সিং ফিগার। ঠিক আছে। তুমি হয়তো মানে 500টা শেয়ার কিনতেছো, আবার হয়তো 700টা বিক্রি করে দিচ্ছ বা 400টা বিক্রি করতেছো। সো আলটিমেটলি তোমার নেট ব্যালেন্স যেই অ্যামাউন্ট আসবে সেটা তোমার অ্যাকাউন্টে এফেক্ট ফেলবে। ঠিক আছে। সো এইসবের কারণে আলটিমেটলি দেখা যায় যে তোমার আর বিভিন্ন কিছু সেটেলমেন্ট ইস্যু থাকে, ওই সব মিলে তোমার 2 days লাগে আর কি, যে 2 days পরে তোমার এই জিনিসটা রেকর্ড করা হয়। আচ্ছা, আর বাংলাদেশের ক্ষেত্রে যে বিষয়টা হয় সাধারণত যে বাংলাদেশে আহ তোমার রেকর্ড ডেটের আগের দিন, খুব সম্ভবত আমি যতটুকু জানি রেকর্ড ডেটের তোমাকে, বাংলাদেশে তো স্পট মার্কেটে ট্রানজাকশন হয়। তো রেকর্ড ডেটের আগের দিন সাধারণত ট্রানজাকশন অফ থাকে। ঠিক আছে, অর্থাৎ ওই দিনে কোনো শেয়ার কেনা বেচা হবে না। ঠিক আছে। তো এরকম হয়ে থাকে সাধারণত। আর হ্যাঁ, যাই হোক, তো এইখানে তোমার ইউএস পার্সপেক্টিভের কনসেপ্টটা বুঝলেই হবে। আর এখানে তা শেয়ার প্রাইসের সাথে একটা সম্পর্ক আছে এই ডেট গুলোর সাথে। তো শেয়ার প্রাইসের সাথে কি ধরনের সম্পর্ক আছে? সম্পর্কটা হলো এই ধরনের যে তোমার আহ, আচ্ছা, এক্স ডিভিডেন্ড এই জিনিসটা তো বোঝা গেছে যে এক্স ডিভিডেন্ড ডেটের আগে যারা কিনবে তারা ডিভিডেন্ড পাবে, এক্স ডিভিডেন্ড ডেটের বা তারপরে যারা এক্স ডিভিডেন্ড ডেটে বা তারপরে যারা কিনবে তারা ডিভিডেন্ড ছাড়া শেয়ারটা পাচ্ছে। ঠিক আছে। এখন শেয়ার প্রাইসের বিষয়টা, আচ্ছা আরেকটা জিনিস বলি। এক্স ডিভিডেন্ড এটা যারা আগে যারা কিনতেছে তারা তো ডিভিডেন্ড পাচ্ছে, তাই না? তাও সেটাকে তোমাকে বলতেছে কাম ডিভিডেন্ড। ঠিক আছে। মানে এই যে বিফোর দিস ডেট, এক্স ডিভিডেন্ডের কথা বলতেছে, বিফোর দিস ডেট দ্য স্টক ইজ সেই টু ট্রেড কাম ডিভিডেন্ড। ঠিক আছে, অর্থাৎ ডিভিডেন্ডে ডিভিডেন্ড সহ ট্রেড করতেছে। সো এটার শেয়ার প্রাইসে যে এফেক্টটা হয়, শেয়ার প্রাইসের এফেক্টটা হলো যে শেয়ারের প্রাইস ফল করে এক্স ডিভিডেন্ড ডেটে। কোন ডেটে? এক্স ডিভিডেন্ড ডেটে শেয়ারের প্রাইস ফল করে বাই দ্য অ্যামাউন্ট অফ দ্য ডিভিডেন্ড। ঠিক আছে। অর্থাৎ ধরো শেয়ারের দাম 30 টাকা। ঠিক আছে। বা শেয়ারের দাম ধরো 27 টাকা, কিন্তু ওই শেয়ারে 3 টাকা করে ডিভিডেন্ড দেয়। ঠিক আছে। তাহলে কেউ যদি ডিভিডেন্ড সহ ওই শেয়ারটা বিক্রি করতে চায়, অর্থাৎ তোর কেউ যদি শেয়ারটা বিক্রি করে দিবে, ধরো রহিমের কাছে শেয়ার আছে, রহিম শেয়ার বিক্রি করে দিবে, কিন্তু রহিম তো জানে যে সে শেয়ার যে বিক্রি করে দিচ্ছে এটার কারণে রহিম আর শেয়ারের ডিভিডেন্ডটা পাবে না। শেয়ারের যে 3 টাকা ডিভিডেন্ড, এটা সে যাকে বিক্রি করে দিচ্ছে, হ্যাঁ, যাকে বিক্রি করে দিচ্ছে সে পাবে। সে হয়তো সাকিবকে বিক্রি করে দিচ্ছে, তো সাকিব 3 টাকা ডিভিডেন্ড পেয়ে যাবে। ওই শেয়ারটা তো পাচ্ছে, সে 3 টাকা ডিভিডেন্ডও পেয়ে যাচ্ছে। ঠিক আছে। স্বাভাবিকভাবে শেয়ারের দাম যদিও 27 টাকা, সে কিন্তু হয়তো সাকিবের কাছে 27 টাকা বিক্রি করতে রাজি থাকবে না। ঠিক আছে। সে শেয়ার যদি সে সাকিবকে হয়তো 27 প্লাস যে 3 টাকা ডিভিডেন্ড দিবে, সেই 27 এবং 3 যোগ করলে কত হয়? 30 টাকা। 30 টাকা দামে সে বিক্রি করতে রাজি থাকবে। স্বাভাবিকভাবে মার্কেটের ট্রানজাকশন তো তোমার ডিমান্ড এন্ড সাপ্লাইয়ের উপর ডিপেন্ড করে। ঠিক আছে। সো যেই দামে মানুষ বিক্রি করতে রাজি থাকবে সেই দামেই তো তোমার বিক্রি হবে, তাই না? তো আর স্বাভাবিকভাবে যেহেতু ওরা উইথ ডিভিডেন্ড, যারা 28 তারিখের আগে কিনতেছে তারা তো ডিভিডেন্ড পাবে পরে, তাই না? এর কারণে ওরা বেশি দাম দিতেও রাজি থাকবে যারা কিনবে। তো এর কারণে তোমার যেটা হচ্ছে যে এক্স ডিভিডেন্ড ডেটের আগে শেয়ারের প্রাইস বেশি থাকতেছে, এক্স ডিভিডেন্ড ডেটে এসে তোমার শেয়ারের প্রাইস ফল করতেছে ডিভিডেন্ডের অ্যামাউন্টে। অর্থাৎ এক্স ডিভিডেন্ডের আগে হয়তো 30 টাকা ছিল, শেয়ার 30 টাকা দামে বিক্রি হচ্ছিল। এক্স ডিভিডেন্ড ডেটে এসে কি হবে? শেয়ারের প্রাইস, ডিভিডেন্ডের অ্যামাউন্ট কত বলছি? 3 টাকা, তাহলে শেয়ারের প্রাইস 3 টাকা ফল করবে, ফল করে 27 টাকায় বিক্রি, কেনা বেচা হবে, ট্রেডটা হবে। কারণ যারা এক্স ডিভিডেন্ড ডেট বা তারপরে কিনতেছে তারা তো কোনো ডিভিডেন্ড পাচ্ছে না, এর কারণে তারা 27 টাকা পে করতেছে। ঠিক আছে। কিন্তু যারা আগে কিনতেছে তারা তো ডিভিডেন্ডও পাবে ভবিষ্যতে, এর কারণে তারা একটু বেশি দামে কিনতেছে। ঠিক আছে। সো এটা হলো লজিকটা। সো এখানে দেখতেছে যে লেখা আছে যে বিফোর এক্স ডিভিডেন্ডের প্রাইস হলো P+1, এবং অন অর আফটার এক্স ডিভিডেন্ডের প্রাইসকে পি হিসেবে ডিনোট করতেছে। সো এই জিনিসটা এখানে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন দেখাইছে। তো শেয়ারের কনসেপ্টটা তো বলছি, আর এখানে আরেকটা বিষয় আছে, ট্যাক্সের এফেক্টটা। ঠিক আছে। যে যে ডিভিডেন্ডটা মানুষ পাচ্ছে সেই ডিভিডেন্ডের উপর দেখা যাচ্ছে আবার ডিভিডেন্ড ট্যাক্স দেওয়া লাগতেছে, তাই না? হ্যাঁ, তো ডিভিডেন্ড ইনকামের উপর আবার ট্যাক্স দেওয়া লাগতেছে যারা পাচ্ছে ডিভিডেন্ডটা। তো এর কারণে দেখা যাচ্ছে যে তোমার এই যে আমি যে কনসেপ্টটা বললাম যে তোমার পারফেক্ট মার্কেটে হবে কি, যে তোমার শেয়ারের প্রাইস এক্স ডিভিডেন্ড ডেটে
শেয়ারের প্রাইস ফল করবে, এবং শেয়ার প্রাইস যে ফল করবে ওটার অ্যামাউন্টটা হবে, ঠিক আছে, ওটার অ্যামাউন্ট হবে ডিভিডেন্ডের যে অ্যামাউন্ট সেই অ্যামাউন্টে ফল করবে, ঠিক আছে। কিন্তু ট্যাক্সের এফেক্টের কারণে সিচুয়েশনটা অ্যাকচুয়ালি এরকম হবে না। ট্যাক্সের এফেক্টের কারণে এটা একটু কম অ্যামাউন্টে ফল করবে, ঠিক আছে। এক্স ডিভিডেন্ড ডেটে ডিভিডেন্ডের অ্যামাউন্ট কত বলছি, যেমন আমার এক্সাম্পল আমি 3 টাকা বলছি, তাহলে 3 টাকায় হয়তো ফল করবে না, ধরো 2.75 টাকা ফল করবে, ঠিক আছে। তো এখানে তোমার ডিভিডেন্ড ইন্টু ওয়ান মাইনাস ট্যাক্স রেট গুণ করতে হবে। সো ডিভিডেন্ড ইন্টু ওয়ান মাইনাস ট্যাক্স রেট গুণ করে যে অ্যামাউন্টটা আসবে সেই অ্যামাউন্টে ফল করবে, ঠিক আছে। সো এটা হলো ট্যাক্সের এফেক্টটা। তো ট্যাক্সের কারণে তোমার এই জিনিসটা হচ্ছে। আহ দেন হলো আমি এখানে যে যে বিষয়টা বলতেছি যে কারেন্ট পলিসি ডিভিডেন্ড ইকুয়াল আছে, ডিভিডেন্ড কিছু ডিভিডেন্ড পলিসির এখানে এক্সাম্পল দেওয়া আছে, যে আর আমরা যে কেমনে পাচ্ছি। আচ্ছা, এই একটা কনসেপ্ট তো নর্মালি আমরা বুঝতে পারি যে তোমার ক্ষেত্রে আমরা যে শেয়ার প্রাইসটা ডিটারমাইন করি বা ভ্যালু, হ্যাঁ বলতে পারো শেয়ার প্রাইসটা ভ্যালু আর কি। তো সেটা হলো তোমার কিসের বেসিসে হচ্ছে, যে তোমার মানে একটা শেয়ারের ভ্যালু, ঠিক আছে। তুমি ভ্যালুটা কিভাবে বলতেছো, যে ভ্যালুটা তুমি বলতেছো যে আজকের কোনো ভবিষ্যৎ সকল ক্যাশ ফ্লো ডিসকাউন্টেড ভ্যালুই তো তোমার ভ্যালু, তাই না? তো তোমার যদি ফার্ম ভ্যালু চিন্তা করো, ফার্ম ভ্যালুকে নাম্বার অফ শেয়ার দিয়ে ভাগ করলে তো তখন পার শেয়ার ভ্যালু চলে আসে, ঠিক আছে। ভ্যালু অফ ইচ শেয়ার চলে আসে, ঠিক আছে। এখন ফার্ম ভ্যালু তুমি কেমনে পাচ্ছ, যে যতগুলা ডিভিডেন্ড ভবিষ্যতে ডিভিডেন্ড আছে সবগুলাকে ডিসকাউন্টেড করে পাচ্ছ। তো এই কনসেপ্টে তো ঝামেলা থাকার কথা না। এখন কা- বিভিন্ন দুই রকম পলিসির কথা বলা আছে, যে কারেন্ট পলিসি বলা আছে যে ডিভিডেন্ড সেট ইকুয়াল টু ক্যাশ ফ্লো, ঠিক আছে। অর্থাৎ এখানে কি হচ্ছে, এখানে বলা হচ্ছে যে ডিভিডেন্ড ক্যাশ ফ্লোর সমান। সো এক্সাম্পলটা আমি বুঝাই, এক্সাম্পলটা ধরো 10,000 টাকা, ঠিক আছে। একটা ফার্মের, ধরো একটা ফার্ম 1 বছরই চলবে এবং 1 বছর পর এটা ডিসলভ হয়ে যাবে, ঠিক আছে। ডিসলভ মানে তো বুঝেই, তো 1 বছর পর এটার অস্তিত্ব থাকতেছে না। তো এই যে 1 বছরের পিরিয়ড এর মধ্যে আজকের যে ক্যাশ ফ্লো, আজকের ক্যাশ ফ্লো হলো 10,000, আজকে আমার 10,000 টাকা আছে ফার্মের, এবং 1 বছর পর আরো 10,000। তো এখন 10,000 আছে, 1 বছর পর আরো 10,000 টাকা ক্যাশ ইনফ্লো আসবে। এই হলো টোটাল ক্যাশ ফ্লো, এছাড়া আর কোনো ক্যাশ ফ্লো থাকতেছে না, ঠিক আছে। সো এই যে দুটা ক্যাশ ফ্লো দুটাই 10,000 অ্যামাউন্টের, ঠিক আছে। এখন ফার্মের ডিভিডেন্ড পলিসি যদি এরকম হয় যে সে ডিভিডেন্ড দিয়ে দিবে, যতই তার ক্যাশ ফ্লো পুরো অ্যামাউন্টটা সে ডিভিডেন্ড হিসেবে পে আউট করে দিবে, ঠিক আছে। তো ডিভিডেন্ড সেট ইকুয়াল টু ক্যাশ ফ্লো, অর্থাৎ তার যে 10,000 টাকা ক্যাশ ফ্লো থাকতেছে সে 10,000 টাকা পুরোটা সে ডিভিডেন্ড হিসেবে পে আউট করে দিবে। তো সেটা যদি হয় তাহলে ফার্মের ভ্যালু কি দাঁড়াবে, আজকে ডিভিডেন্ড 10,000 এবং 1 বছর পরে যে 10,000 টাকা ডিভিডেন্ড, কারণ ক্যাশ ফ্লো ডিভিডেন্ড আমি বলছি ক্যাশ ফ্লো সমান, সেটাকে আমি ডিসকাউন্টেড করে আমি ভ্যালু বের করছি 19,090, ঠিক আছে। এখন এটাকে আমি যদি এই 19,090 কে আমার যদি আমার শেয়ার সংখ্যা যদি হয় 1,000, ঠিক আছে, তাহলে 1,000 দিয়ে আমি যদি ভাগ দেই তখন কিন্তু আমার পার শেয়ার ভ্যালু চলে আসবে 19.09। এতটুকু তো বোঝা যাচ্ছে। আরেকটা বিষয় এখানে লেখছে যে 9.09, এটা কিসের পার্সেন্টেজে লেখছে, এটা হলো যে যেদিন ডিভিডেন্ড দিবে 1 বছর পর, ঠিক আছে, শেয়ার প্রাইস। তো ডিভিডেন্ড ডেটে আমরা কি বলছি, যে শেয়ারের প্রাইস ফল করবে বাই দ্য অ্যামাউন্ট অফ ডিভিডেন্ড এক্স ডিভিডেন্ড ডেটে। তো সেই কথাটা এখানে আর কি বলছে, যে তোমার ডিভিডেন্ড যদি 10 টাকা হয় পার শেয়ারে, তাহলে এখান থেকে 10 বাদ দিয়ে 9.09। যাই হোক, এটা মেইন বিষয় না, উপরের জিনিসটা যেটা দেখাইছি সেটা মেইন বিষয়, এই দুইটা, ঠিক আছে। তো এখন একটা পলিসি দেখাবো। সো এখানে পলিসিটা হলো যে ইনিশিয়াল ডিভিডেন্ড ইজ গ্রেটার দেন ক্যাশ ফ্লো। সো এখানে কি হচ্ছে, এখানে হচ্ছে যে সে ডিভিডেন্ড বেশি দিবে, ঠিক আছে। অর্থাৎ ক্যাশ ফ্লো তার কত করে আসতেছে, 10,000, ঠিক আছে। এখন এ- মানে আগের পলিসিটিতে কারেন্ট ডিভিডেন্ড যে পলিসি সেটার সাথে বোর্ডের ডিসস্যাটিসফ্যাকশন প্রকাশ করছে। তো এখন এখন একটা পলিসির কথা বলা হচ্ছে যে ডিভিডেন্ড যদি, আচ্ছা এখানে বেসিক্যালি কি বুঝাচ্ছি আমি সেই পয়েন্টটা বুঝাই। এটা এক ধরনের ডিভিডেন্ড পলিসি, এখন আমি আরেকটা ধরনের ডিভিডেন্ড পলিসি বুঝাবো। তো সেটা দিয়ে আমি আলটিমেটলি কি প্রুফ করতেছি বা ওরা কি প্রুফ করছে বইয়ে, সেটা হলো বেসিক্যালি যে তোমার ডিভিডেন্ড পলিসি যে ইররেলিভেন্ট। ডিভিডেন্ড পলিসিটা কি বুঝায়, ডিভিডেন্ড পলিসির মেইন বিষয়টা কি, যে তুমি কত পার্সেন্ট রিটেইন করবে, কত পার্সেন্ট সে ডিভিডেন্ড হিসেবে দিয়ে দিচ্ছে, তাই না। ফার্মের যে ক্যাশ ফ্লো থাকতেছে এক্সট্রা, সেখান থেকে সে হয়তো 30% পে আউট করে দিচ্ছে, 70% হয়তো রেখে দিচ্ছে, ঠিক আছে। অথবা কোনো বছর হয়তো 20% পে আউট করতেছে, কোনো বছর হয়তো 15%, কোনো বছর হয়তো 10%। এই যে তোমার ডিভিডেন্ড পে আউটের কথা বলতেছে, ঠিক আছে, সে ডিভিডেন্ড পে আউট কতটুকু রেশিও, হ্যাঁ, আর রিটেনশন রেট কত। তো এটাই তো তোমার তোমার ডিভিডেন্ড পলিসি। এখন ডিভিডেন্ড পলিসিটা হলো কারেন্ট পলিসি দেখাইছে, এখন দেখাচ্ছে যদি পলিসি চেঞ্জ করে তাহলে কি ফার্মের ভ্যালুতে কোনো চেঞ্জ আসতেছে কিনা, ঠিক আছে। তো আমার তো 19.09 ছিল যখন আমার সবগুলাই ডিভিডেন্ড পুরাটাই আমার ক্যাশ ফ্লো পুরাটাই আমি যখন ডিভিডেন্ড হিসেবে দিয়ে দিচ্ছি, এখন বলা হচ্ছে যে ডিভিডেন্ড আমি দিচ্ছি ক্যাশ ফ্লো, যে পরিমাণ ক্যাশ ফ্লো তার চেয়ে বেশি অ্যামাউন্টে ডিভিডেন্ড দিচ্ছি, ঠিক আছে। সেক্ষেত্রে কি হচ্ছে,
তো এক্ষেত্রে বলা হচ্ছে তোমার ডিভিডেন্ড তো 10,000, ঠিক আছে। এখন তুমি যদি মানে 10,000 তোমার ক্যাশ ফ্লো, ডিভিডেন্ড বলে 10,000 বলতেছি, আমি বুঝতে চাচ্ছি তোমার ক্যাশ ফ্লো তো 10,000, এটা তো জানোই। তো এখন তুমি ডিসাইড করলা যে 10,000 ক্যাশ ফ্লো রেখেছে, তুমি 11,000 ডিভিডেন্ড দিবা। অর্থাৎ তোমার পার শেয়ারে ক্যাশ ফ্লো কত? 10 টাকা। শেয়ার 10,000 হলো ক্যাশ ফ্লো, শেয়ার সংখ্যা 1,000, পার শেয়ারে ক্যাশ ফ্লো 10 টাকা। তুমি ডিভিডেন্ড দিবা 11 টাকা, ঠিক আছে। অর্থাৎ 11,000 ডিভিডেন্ড দিবা, মানে পার শেয়ারে 11 টাকা করে ডিভিডেন্ড দিবা, ঠিক আছে। এখন কথা হলো এই 1 টাকা বা টোটাল যে 1,000 টাকা, ঠিক আছে, এই 1,000 টাকা কোথা থেকে আসতেছে? তো এইটা আমি ফাইন্যান্সিং করলাম, ইকুইটি ফাইন্যান্সিং করলাম। আচ্ছা, তো আমি 10,000 টাকা আমার ক্যাশ ফ্লো, আমি 11,000 টাকা ডিভিডেন্ড দিব, এই 1,000 যে আমার শর্টফল আছে, 1,000 টাকা আমি আরো নতুন শেয়ার ইস্যু করব, ঠিক আছে। আমি এই ডিভিডেন্ড গুলো দিচ্ছি পুরাতন শেয়ার হোল্ডারদের, ঠিক আছে। এখন এই 1,000 যে শর্ট আছে সেটার জন্য আমি আরো নিউ শেয়ার ইস্যু করব। নিউ শেয়ার ইস্যু করে আমি এই 1,000 টাকা ফাইন্যান্সিং করবো, ঠিক আছে। আই হোপ কনসেপ্টটা বুঝাইতে পারছি। তাহলে এখানে যে বিষয়টা হচ্ছে, নিউ যে শেয়ার হোল্ডার, তারা কত টাকা ইনভেস্ট করতেছে? তারা 1,000 টাকা ইনভেস্টমেন্ট করতেছে। তোমার ব্যবসা তো 1 বছর পর বন্ধ হয়ে যাবে, এটা তো বলছি শুরুতে। So, তারা 1,000 টাকা ইনভেস্টমেন্ট করতেছে এবং রিটার্ন হলো 10%। মানে তারা এক্সপেক্ট করতেছে যে 10% রিটার্ন পাবে, কারণ তারা যদি কোনো রিটার্ন এক্সপেকটেশন না থাকে, তাহলে তারা জানে 1 বছর পর ডিসলিউট হয়ে যাবে, তোমার ফার্ম ডিসলভ হয়ে যাবে, তাহলে তো তারা ইনভেস্টমেন্ট করবে না, ঠিক আছে। তারা 10% রিটার্নের আশায় ইনভেস্টমেন্ট করছে, ঠিক আছে। এখন তুমি যদি তাদেরকে 10% রিটার্ন ধরো দিতে হচ্ছে, ঠিক আছে, তো সেক্ষেত্রে বিষয়টা কি দাঁড়াচ্ছে? হ্যাঁ, তোমার আহ দুটা ক্যাশ ফ্লো আসতেছে, তাই না? যে আজকে 10,000 ক্যাশ ফ্লো, ভবিষ্যতে হলো তোমার মানে এখানে বুঝাই বিষয়টা হলো তোমার এই যে তোমার যে 10,000 ক্যাশ ফ্লো, ঠিক আছে, 1 বছর পরের সিচুয়েশনের কথা চিন্তা করো। 1 বছর পর যে 10,000 ক্যাশ ফ্লোটা আসবে, ওই 10,000 ক্যাশ ফ্লোর মধ্যে তোমার কি করা লাগছে? এই 10,000 ক্যাশ ফ্লোর মধ্যে ওরা তো যারা 1,000 টাকা ইনভেস্টমেন্ট করে রাখছে, নতুন শেয়ার হোল্ডার, তারা যেহেতু 10% রিটার্ন এক্সপেক্ট করতেছে, তারা কত ডিমান্ড করবে? 1,100 ডিমান্ড করবে। তাহলে যে 10,000 ক্যাশ ফ্লো আমার 1 বছর পর পাবো আমি, এই 10,000 থেকে আমার 1,100 নিউ শেয়ার হোল্ডারকে দিয়ে দিতে হচ্ছে। তাহলে আমার বাকি থাকতেছে কত? 8,900 থাকতেছে বাকি, ঠিক আছে। সো 8,900 বাকি থাকতেছে, আর এখানে হলো তোমার আহ মানে 8,900 আমার পুরাতন শেয়ার হোল্ডারদের জন্য বাকি থাকতেছে, ঠিক আছে। এখন পুরাতন শেয়ার হোল্ডারের সংখ্যা হলো 1,000 শেয়ার, ঠিক আছে। তো 8,900 কে আমি যখন 1,000 দিয়ে ভাগ করবো, ডিভিডেন্ড পার শেয়ার আসতেছে 8.90। সো আলটিমেটলি কি হচ্ছে, আমি যখন ডিভিডেন্ড পার শেয়ার এই বছরে বাড়াই দিচ্ছি, সেটা আবার পরের বছরে কমে যাচ্ছে, মানে পরের ডেটে আর ডেট জিরোতে যখন আমি বাড়াইলাম জোর করে ক্যাশ ফ্লোচ্ছে, তখন পরের ইয়েতে কমে যাচ্ছে, ঠিক আছে। তো আলটিমেটলি এর ফলে তুমি যখন ডিসকাউন্টিং করে দেখতেছো, আলটিমেটলি তোমার পার শেয়ার ভ্যালু সেমই আসতেছে, যেটা তোমার আগের পলিসিতে আসছে, ঠিক আছে। সো ডিভিডেন্ড পলিসি অ্যাগ্রেসিভ নেওয়ার ফলে যে ডিভিডেন্ড আমরা একটু বেশি বেশি দিলাম, হ্যাঁ, এর ফলে কি ফার্মের ভ্যালু বৃদ্ধি পাইছে? ফার্মের ভ্যালু সেম আছে। সো এখানে এই কনসেপ্টটা বোঝাচ্ছে যে ইন ডিফেন্স প্রপোজিশন বলতেছে যে ডিভিডেন্ড পলিসি চেঞ্জ করার ফলেও আলটিমেটলি তোমার কোনো চেঞ্জ আসেনি, ঠিক আছে, তোমার ফার্মের ভ্যালুতে। তো ডিভিডেন্ড পলিসি তোমার আলটিমেটলি এখানে ইররেলিভেন্ট, এই কথাটাই বইয়ে বলা আছে যে ডিভিডেন্ড পলিসি ইররেলিভেন্ট। রেলিভেন্ট কোন ক্ষেত্রে বলা আছে? ডিভিডেন্ড আর রেলিভেন্ট, ডিভিডেন্ড পলিসি ইজ ইররেলিভেন্ট, ঠিক আছে। আচ্ছা, ডিভিডেন্ড রেলিভেন্ট, ডিভিডেন্ড পলিসি কি রেলিভেন্ট বলছে, তবে একটা ক্ষেত্রে বলছে যে ডিভিডেন্ড তোমার রেলিভেন্ট হতে পারে। তো বিষয়টা হলো ডিভিডেন্ডের বিষয়টা হলো তোমার ডিভিডেন্ড পলিসির বিষয়টা তোমার, তুমি ডিভিডেন্ড মনে করো তোমার ডিভিডেন্ড কনস্ট্যান্টলি তুমি 30% রেটে ডিভিডেন্ড দিয়ে আসতেছিলে, এখন তুমি বাড়াইলা 40%, ঠিক আছে। ডিভিডেন্ড পে আউট রেশিও বাড়ায় 40% করলাম, ঠিক আছে। কিন্তু এইটার ফলে তোমার ফার্মের ভ্যালু বাড়া উচিত না, ঠিক আছে। এখন বাড়া উচিত না কেন? এর কারণটা হলো বিষয়টা কি, তুমি চিন্তা করো তুমি কোনটাকে বেটার বলতেছো, যে ডিভিডেন্ড বেশি দেওয়া না কম দেওয়া? স্বাভাবিকভাবে তুমি হয়তো অ্যাজ এ শেয়ার হোল্ডার অফ এ ফার্ম, তুমি হয়তো কোনটাকে বেশি প্রেফারেবল করবে? হয়তো প্রেফারেবল করতে পারো যে ডিভিডেন্ড বেশি দেওয়াটা বেশি প্রেফারেবল তোমার জন্য, ঠিক আছে। এখন আমার কথা হলো ডিভিডেন্ড কম দেওয়াটা কেন তোমার জন্য বেশি প্রেফারেবল না? কারণ ডিভিডেন্ড কম দেওয়ার অর্থ কি, আমি যাও, ডিভিডেন্ড কম দেওয়ার অর্থ হলো যে সে এটাকে কি করতেছে, ডিভিডেন্ড সে কম দিচ্ছে, তার অর্থ হলো এই টাকাটা সে ফার্মে খাটাচ্ছে, নিজের ব্যবসায় খাটাচ্ছে, সে অন্য কোথাও ইনভেস্টমেন্ট করুক, কিন্তু এই লাভটা শুধু ব্যবসা ভোগ করতেছে, ব্যবসায় উন্নতি হচ্ছে, ঠিক আছে। তো ব্যবসায় ক্যাশ ফ্লো বাড়তেছে, ব্যবসায় ক্যাশ ফ্লো জেনারেট আরো বেশি হচ্ছে, ঠিক আছে। সো সে যদি ডিভিডেন্ড কম দেয়, ওই টাকাটা কোথায় যাচ্ছে? সে বিজনেসে যাচ্ছে, তাই না? সো আলটিমেটলি কি হচ্ছে, তুমি তো ফার্মের শেয়ার হোল্ডার, তাই না? তো তোমাকে আজকে কম টাকা দেওয়া হচ্ছে ডিভিডেন্ড হিসেবে, কিন্তু এর ফলে কি হচ্ছে, ভবিষ্যতে তোমার ভবিষ্যৎ এক্সপেকটেশন বেড়ে যাচ্ছে না? যে ফার্মের ফিউচার ক্যাশ ফ্লো বাড়তেছে, তোমাকে আজকে ডিভিডেন্ড কম দিচ্ছে দেখে ফার্মের ফিউচার ক্যাশ ফ্লো বাড়তেছে। সো ফার্মের ফিউচার ক্যাশ ফ্লো বাড়া তোমার জন্য লাভ না ক্ষতি? অবশ্যই লাভ। দুইটা পার্সপেক্টিভ আমি বুঝাতে পারি তোমার জন্য যে লাভ। একটা পার্সপেক্টিভ হলো, ফার্মে যদি ফিউচার ক্যাশ ফ্লো বাড়ে, তাহলে কি তোমাকে ফার্ম বেশি ডিভিডেন্ড দিতে পারবে ফিউচারে, এটা একটা পার্সপেক্টিভ। আরেকটা পার্সপেক্টিভে বলি,
হয়তো এখন কম ডিভিডেন্ড পে আউট দিলেও ভবিষ্যতে বেশি ডিভিডেন্ড পে আউট দিতে পারে। আরেকটা পার্সপেক্টিভ হলো এটা, যে তোমার মনে করো ফার্মের ক্যাশ ফ্লো বাড়লে কি হবে, ফার্মের তখন এটার ফার্মের একটা সুনাম হবে, তখন ফার্মের শেয়ার সবাই কিনতে চাবে, ফার্মের শেয়ার আস্তে আস্তে দাম বাড়বে। ঠিক আছে, তো দাম বাড়লো ধরো 5 বছর পর, এখনো তোমাকে হয়তো ওই আগের রেটে ডিভিডেন্ড দিচ্ছে, ডিভিডেন্ড হয়তো বাড়ায়নি, ঠিক আছে, ডিভিডেন্ড পে আউট রেশিও, ঠিক আছে। কিন্তু এই যে এই মাঝে যে তুমি তো শেয়ার গুলা বিক্রি করে দাওনি, শেয়ার গুলোর যে দাম বাড়ছে, এখন যদি যদি তুমি শেয়ার বিক্রি করো, একটা ক্যাপিটাল গেইন করতে পারবা না? তুমি শেয়ার আগে থেকে কিনে রাখছিলে, এর মাঝখানে তোমাকে ডিভিডেন্ড যে কম দিছে এই সময়ের মধ্যে তোমার ফার্মের ভ্যালু, শেয়ার প্রাইস বাড়ছে অনেক, তো এখন তুমি যদি শেয়ার গুলো বিক্রি করে দাও একটা ক্যাপিটাল গেইন পাচ্ছ, তাই না? তো যেভাবেই চিন্তা করো, তোমাকে যে ডিভিডেন্ড বেশি দেখ বা কম দেখ, এটা কিন্তু কোনোভাবে তোমার জন্য খারাপ হচ্ছে না, ঠিক আছে, এটা ইরেলিভেন্ট। ঠিক আছে, এখন রেলিভেন্টের বিষয়টা কখন বলছে, যে তোমার ডিভিডেন্ড যদি কেউ কোনো ফার্ম যদি ডিভিডেন্ড পে আউট রেশিও বাড়ায় দেয়, সেটা কখন রেলিভেন্ট হতে পারে? কারণ সেটা বলা হয়েছে যে সেটা রেলিভেন্ট হতে পারে সে যদি এটাকে কনস্ট্যান্টলি, মানে এটাকে যদি বাড়াতে পারে ফিউচার ক্যাশ ফ্লোকে ক্ষতি না করে। ঠিক আছে, এরকম আর কি, যে ডিভিডেন্ড সে বাড়াইছে ফিউচারে ক্যাশ ফ্লো ক্ষতি না করে, সে এখন ডিভিডেন্ড পে আউট রেশিও বাড়াইছে ফিউচারে ক্যাশ ফ্লো ক্ষতি না করে, তো এরকম যদি হতে পারে, so সেই ক্ষেত্রে তোমার এটা রেলিভেন্সের কথা বলা আছে। তো এখানে যেমন বলছে ক্লিয়ারলি ইনভেস্টর প্রেফার হাই ডিভিডেন্স টু লোয়ার ডিভিডেন্স। দাঁড়াও, এটা না, ইনভেস্টররা হায়ার ডিভিডেন্ড কখন প্রেফার করবে? যখন এটাকে কনস্ট্যান্ট ধরা হবে, ঠিক আছে, তোমাকে যদি এখন ডিভিডেন্ড পে আউট রেশিও বাড়ায় আবার পরের পরের বছর আবার কমে গেল, ঠিক আছে, তো এটা আবার নেগেটিভ নিউজ দিবে, ঠিক আছে, তো এখানে একটা কনসেপ্ট বলা আছে পরে দিয়ে, যে ডিভিডেন্ড সিগন্যালিং। ফার্মের ডিভিডেন্ড যে বাড়ায় দেওয়া, এটাও একটা সিগন্যাল সেন্ড করে মার্কেটে, ঠিক আছে। আর সাধারণত ফার্ম যেটা চেষ্টা করে, যে একবার যদি ডিভিডেন্ড বাড়ায় এটাকে আর কমাইতে চায় না সাধারণত, কারণ কারণ এটাকে কনস্ট্যান্ট রাখার চেষ্টা করে। আচ্ছা, আমি রিপারচেসে একটু আসি। রিপারচেস অফ স্টক নিয়ে একটু কিছু আলোচনা করবো, যে স্টকের রিপারচেসের সাথে, তো স্টকের রিপারচেস একটু থিওরিটিক্যাল কিছু কনসেপ্ট বলি আগে, যে তিন ভাবে তোমার স্টক রিপারচেস, মানে এখানে টোটাল মনে হয় চারটা চারটা ওয়ে বলা আছে স্টক রিপারচেস, ঠিক আছে। তো আমি চারটাই বলবো, আহ, চারটাই আলোচনা করবো। সো প্রথমে যে বিষয়টা বলা আছে, অর্থাৎ স্টক রিপারচেস কি, ফার্মের যে বাজারে শেয়ার আছে ওই শেয়ার গুলো সে কিনে ফেলবে, ঠিক আছে। এখন শেয়ার কিনলে ফার্মে কি টাকা যাচ্ছে, কোশ্চেন হতে পারে তোমার মাথায় যে লাভটা কোথায়। ঠিক আছে, লাভটা হলো এই পার্সপেক্টিভে যে ফার্মে তোমার মানে এটা তুমি বিভিন্ন ওয়েতে চিন্তা করতে পারো। একটা লাভ এইভাবে ভাবতে পারো, যে তোমার ফার্ম যদি শেয়ার কিনে ফেলার ফলে কি হচ্ছে, ওই শেয়ারের মালিক সে হয়ে যাচ্ছে, তাহলে ফার্মের যে শেয়ারের মালিক বা বহিরাগত যারা ছিল, ঠিক আছে, সেটা কমতেছে। আগে হয়তো 1 লাখ শেয়ার বাইরের মানুষের কাছে ছিল, এখন 90,000 শেয়ার বাইরের মানুষের কাছে আছে, ঠিক আছে। তো এই যে কমতেছে, কমার ফলে কি হচ্ছে, যে লোক যেহেতু কমছে, এখন তাদেরকে তোমার ডিভিডেন্ড কম দেওয়া লাগতেছে, আগে বেশি লোককে ডিভিডেন্ড দেওয়া লাগতো। আর যে যতটুকু শেয়ারের মালিক তুমি, সেটা তো তোমার ডিভিডেন্ড তুমি নিজেকেই নিজে দিচ্ছ কাইন্ড অফ, যদি দাও। তো এখানে তো আলটিমেটলি ক্যাশটা তোমার ফার্মের ভিতরেই থাকতেছে, ঠিক আছে, কিন্তু বহিরাগত যাদেরকে ডিভিডেন্ড দিবে ওটা তো ফার্মের বাইরে চলে যাচ্ছে ক্যাশটা, ঠিক আছে। তো যে বিষয়টা বলতেছি, রিপারচেস করলে কি হচ্ছে, যে তুমি আরো বেশি পার্সেন্টেজ ওনারশিপ এনজয় করতে পারতেছো, ঠিক আছে। সো আলটিমেটলি তোমার হয়তো ফিউচারে কম ক্যাশ দেওয়ার লাগবে, ফিউচারে ডিভিডেন্ড কম দেওয়ার লাগবে, যে এখন রিপারচেস করার ফলে, তাই না? তো এটা তোমার বেনিফিট হতে পারে একটা রিপারচেস। আর বিভিন্ন কারণ আছে যেটা কারণে ফার্ম রিপারচেস করতে চায়, ওটার কথাও লেখা আছে। তো আহ, এখন ওটার কথা ওই বইয়ে লেখা আছে তোমার, রিপারচেস কিভাবে করতে পারে সেই প্রসেসটা এখানে বলি। তো এখানে বিভিন্ন ওয়ের কথা বলছে, একটা বলা হচ্ছে ওপেন মার্কেট পারচেস। ওপেন মার্কেট পারচেসের বিষয়টা হলো, সে বাজারে এমন ভাবে পারচেস করবে যেন সে হলো একটা জেনারেল শেয়ার হোল্ডারের মতো পারচেস করবে, ঠিক আছে, অর্থাৎ শেয়ার হোল্ডারদের মধ্যে কেনা বেচা হয়। তো ফার্মও কোনো শেয়ার হোল্ডার কাছ থেকে কিনে নিবে, কিন্তু সে তার আইডেন্টিটি, ফার্ম তার আইডেন্টিটি রিভিল করবে না। সে একটা জেনারেল শেয়ার হোল্ডার যখন একজন শেয়ার হোল্ডারকে যেভাবে বিক্রি করে, সে ওভাবে কিনে নিবে, ঠিক আছে। তো এখানে ফার্ম তার আইডেন্টিটি রিভিল করবে না, এটাকে বলা হচ্ছে ওপেন মার্কেট পারচেস। দেন বলা আছে টেন্ডার অফার, ডাচ অপশন, ঠিক আছে। তো টেন্ডার অফারে কি হচ্ছে, ফার্ম ধরো চাচ্ছে যে সে 3 লাখ শেয়ার রিপারচেস করবে, ঠিক আছে। এখন বাজারে হয়তো মার্কেট প্রাইস 50 টাকা শেয়ারের, ঠিক আছে, তো সে যদি রিপারচেস করতে চায়, সে অফার করলো, সে একটা অফার পাবলিশ করলো, যে এটা কি একটা অ্যানাউন্সমেন্ট, ঠিক আছে। তো ফার্ম কি অ্যানাউন্সমেন্ট দিল, যে আমি 3 লাখ শেয়ার কিনে ফেলতে চাই, ঠিক আছে, আমার ফার্মেরই রিপারচেস করতে চাই, আমি 60 টাকা দিব, বাজারে কিন্তু শেয়ার প্রাইস 50 টাকা, আমি 60 টাকা দিব, আমি 3 লাখ শেয়ার কিনতে চাই, পার শেয়ার 60 টাকা করে দিব। এখন সে একটা ফার্ম একটা আগ্রহ প্রকাশ করছে, এবার শেয়ার হোল্ডার আগ্রহ প্রকাশ করবে যে কারা কারা নিতে চায়, ঠিক আছে। এখন সে যে 3 লাখ শেয়ার কিনার আগ্রহ প্রকাশ প্রকাশ করছে, এখন শেয়ার হোল্ডাররা বিক্রি করার আগ্রহ প্রকাশ করবে। এখন শেয়ার হোল্ডাররা যদি এই দামে 60 টাকা দামে
যদি মনে করো 3 লাখ, 3 লাখ শেয়ার তুমি কিনতে চাচ্ছ, কিন্তু 5 লাখ জনের আবেদন পড়ছে, 5 লাখ জন তোমাকে বিক্রি করতে চাচ্ছে এই দামে। ঠিক আছে, এখন তুমি তো সবাই কাছ থেকে নিতে পারবে না, তুমি হয়তো প্রোরাটা বেসিসে নিবা। ঠিক আছে, অর্থাৎ আহ, মনে করো এখানে একটা, যেমন এখানে বলছে যেমন উইল বাই ব্যাক 3 আউট অফ এভরি 10 শেয়ার দ্যাট এ শেয়ার হোল্ডার হ্যাজ। অর্থাৎ প্রতি শেয়ার হোল্ডারের এগেনস্টে 3:10 রেশিওতে নিবে। ঠিক আছে, অর্থাৎ যেই শেয়ার হোল্ডারের কাছে 10টা শেয়ার আছে তার কাছ থেকে 3টা শেয়ার কিনবে, যে শেয়ার হোল্ডারের কাছে 20টা শেয়ার আছে তার কাছ থেকে 6টা শেয়ার কিনবে। তো এই রেশিওতে সে হয়তো কিনবে। তো এভাবে করে নিয়ে আলটিমেটলি যেভাবেই নেক, সে আলটিমেটলি বেশি হলে তো সমস্যা হচ্ছে না, সে 3 লাখ শেয়ার নিয়ে নিচ্ছে একটা রেশিও, একটা রেটে, রাটাতে। আর কম হলে কি হবে, যে মনে করো সে 3 লাখ শেয়ার নিতে চাইছিল কিনতে, বাট শেয়ারের তো এখানে তোমার দেখা যাচ্ছে হয়তো তোমার আবেদন পড়ছে 2,40,000টা তো, বা 2,50,000। তো আলটিমেটলি ফার্ম তো তাহলে সেক্ষেত্রে হয়তো সে সবগুলা শেয়ার রিপারচেস করতে পারতেছে না, যতটুকু চাইছে 2,50,000ই পারতেছে। এরপর চাইলে সে কি করতে পারে, বাকি অ্যামাউন্ট যদি তার 3 লাখ সত্যিই লেগে থাকে তা দরকার, তাহলে সে দরকার হলে আরেকটু প্রাইসটা আরো রিপ্রাইসিং করলো, যে আমি 65 টাকা দিব। ঠিক আছে, তো তখন তাতে হয়তো ফুলফিল হয়ে যাবে। আচ্ছা, এটা হলো টেন্ডার অফারের কথা বলছি। দেন ডাচ অকশনের বিষয়টা, ডাচ অকশন টেন্ডার অফারে কি হয়েছিল, এই যে সে 60 টাকা দামে কিনবে, এটাকে ফার্ম ফিক্সড করে দিছিল। ফার্ম বলছে যে আমি 60 টাকা দামে কিনতে রাজি আছি। ডাচ অপশনে ফার্ম ফিক্সড প্রাইস সেট করতেছে না। ঠিক আছে, রাদার ডাচ অপশনে হচ্ছে কি, বিডিং হচ্ছে। ঠিক আছে, শেয়ার হোল্ডাররা বিডিং করতেছে যে তারা কত দামে আহ, কিনতে রাজি আছে। ঠিক আছে, সো আলটিমেটলি দেখা যাচ্ছে যে তোমার মনে করো তোমার ধরো 3 লাখ শেয়ার লাগবে। ঠিক আছে, এখন তুমি এটা কম দামে কিনতে চাবা, মনে করো 1 লাখ মানুষ, 1 লাখ মানুষ তোমার হলো এই শেয়ার, 1 লাখ মানুষ মনে করো এই শেয়ার তোমার কাছে হয়তো ধরো 50 টাকা দামে বিক্রি করতে রাজি আছে। ঠিক আছে, তাহলে তোমার 1 লাখ শেয়ার সংগ্রহ হয়ে গেল। বাকি যে এরপর দেখা যাচ্ছে যে হয়তো ধরো 1.5 লাখ মানুষ, 1,50,000 মানুষ এই শেয়ার হয়তো 55 টাকা দামে বিক্রি করতে রাজি আছে, তাহলে তুমি ওই 1.5 লাখ মানুষ থেকে 55 টাকা দামে কিনে নিলা। ঠিক আছে, এখন তোমার আরো 50,000 লাগবে। ঠিক আছে, তোমার তো টোটাল 3 লাখ শেয়ার লাগবে, 1 লাখ এবং 1.5 লাখ, 2.5 লাখ শেয়ার হয়ে গেছে। ঠিক আছে, তো আরো 50,000 যে শেয়ার লাগবে, এই শেয়ারটা হয়তো ধরো তুমি আহ যেই দামে পাচ্ছ আর কি, তো সেটা হয়তো ধরো 60 টাকা দামে কিনার লাগলো। তো এইভাবে আর কি তোমার, এটা হচ্ছে তোমার একটা বিডিং প্রসিডিউরের মাধ্যমে তোমার ডাচ অপশনটা হচ্ছে। ঠিক আছে, সো তুমি বিডিং এর মাধ্যমে সবচেয়ে কম যেই দামে কিনতে পারো তোমার রিকোয়ার্ড অ্যামাউন্ট অফ শেয়ার। টার্গেটেড রিপারচেজ হলো তোমার এখানে বলা আছে যে কোনো ইন্ডিভিজুয়ালের কাছে, স্পেসিফিক ইন্ডিভিজুয়াল শেয়ার হোল্ডারের কাছে অ্যাপ্রোচ করা, তার কাছ থেকে ডাইরেক্টলি কিনা। ঠিক আছে, কাইন্ড অফ এরকম আর কি, তোমাকে এটা বলা হচ্ছে যে তোমার টার্গেটেড রিপারচেজ। ঠিক আছে, এখন তোমাকে বলা আছে, এরপরে কনসেপ্টটা আসতেছে ডিভিডেন্ড ভার্সেস রিপারচেজ, একটা কনসেপচুয়াল এক্সাম্পল। এই কনসেপচুয়াল এক্সাম্পলে এবং এখানে কিছু পয়েন্ট আছে সেটাতেও আসবো। তবে একটা ম্যাথের মতো একটা কনসেপ্ট আছে ডিভিডেন্ড এবং ট্যাক্সের। ঠিক আছে, সেই জিনিসটা আমি আগে দেখাচ্ছি, দেন আমি আহ, আহ, এটা দেখাবো। দেন হলো আমি স্টক স্প্লিট এবং স্টক ডিভিডেন্ডের একটা কম্পারিজন দেখাবো। দেন আমি আবার ওই রিপারচেস ভার্সেস ডিভিডেন্ডের বিষয়টাতে আসতেছি। তো এখানে বিষয়টা দেখাই, কনসেপ্টটা হলো তোমার ডিভিডেন্ড এন্ড ট্যাক্স। আচ্ছা, এক্সাম্পলটা বলি, যে ধরো একটা ফার্মের কাছে 1,000 টাকা এক্সট্রা ক্যাশ আছে। ঠিক আছে, এখন সে এটা যেটা করতে পারে, সে রিটেইন করতে পারে। আহ, এখানে যে কম্পারিজনটা বেসিক্যালি দেখাচ্ছে যে সে 5 বছরের একটা, আমি মেইনলি বলি অপশনটা কি। আচ্ছা, এখানে তিনটা ট্যাক্স রেটের কথা বলা আছে, যে কর্পোরেট ট্যাক্স রেট, কোম্পানি ট্যাক্স রেট, ঠিক আছে, সেটা 34%, এবং পার্সোনাল ট্যাক্স রেট হলো 28%। অর্থাৎ কোম্পানি ট্যাক্স রেট পার্সোনাল ট্যাক্স রেট হচ্ছে বেশি, এতটুকু তো বোঝা যাচ্ছে। আরেকটা বলা আছে যে ডিভিডেন্ডের উপর মিনিমাম ট্যাক্স রেট 15%, ডিভিডেন্ডের উপর স্পেসিফিকলি ট্যাক্স রেট বলা আছে 15%। ঠিক আছে, এখন 5 ইয়ার্স এর একটা পলিসির কথা বলতেছে, যে ইনভেস্টরদের জন্য 5 ইয়ার্স এর কোন পলিসিটা বেস্ট হবে। ঠিক আছে, সো এই জিনিসটা ম্যাথমেটিক্যালি দেখাচ্ছে যে কোন পলিসিটা বেস্ট হবে। দেন ওই জিনিসটা আসার পর দেখাবো যে কেন বেস্ট বা কোনটা বেটার, কেন বেটার। ঠিক আছে, সো এখানে ট্যাক্সের একটা এফেক্ট দেখাচ্ছে। সো বিষয়টা হলো এটা, যে তার কাছে 1,000 টাকা ফার্মের কাছে এক্সট্রা ক্যাশ আছে। ঠিক আছে, এখন দুটো অপশন। ঠিক আছে, অপশন ওয়ান কি, অপশন ওয়ান হলো ফার্ম এই যে 1,000 টাকা এক্সট্রা ক্যাশ আছে, এইটা সে আজকেই ডিভিডেন্ড হিসেবে শেয়ার হোল্ডারদেরকে দিয়ে দিল। শেয়ার হোল্ডাররা এটা ডিভিডেন্ড পাইলো, এই ডিভিডেন্ডের টাকা দিয়ে শেয়ার হোল্ডাররা ট্রেজারি বিলে ইনভেস্টমেন্ট করলো, যে ট্রেজারি বিল 10% হারে রিটার্ন দেয়। ঠিক আছে, তাহলে একটা অপশন, অপশন ওয়ান হলো যে শেয়ার হোল্ডাররা এই 1,000 টাকা ডিভিডেন্ড আজকে দিয়ে দিল, সরি মানে শেয়ার হোল্ডারদেরকে 1,000 টাকা ডিভিডেন্ড দিয়ে দিল, এবং শেয়ার হোল্ডাররা 5 বছরের জন্য ট্রেজারি বিলে 10% করে রেটে ইনভেস্টমেন্ট করলো। এটা অপশন ওয়ান। অপশন টু কি,
অপশন টু হলো যে সে শেয়ার হোল্ডারদেরকে আজকে দিল না, রেদার ফার্ম নিজেই ট্রেজারি বিলে ইনভেস্টমেন্ট করলো 1,000 টাকা 5 বছরের জন্য। 5 বছর ট্রেজারি বিলে ইনভেস্টমেন্ট করে যে রিটার্ন পাইছে সেই টোটাল টাকাটা সে 5 বছর পরে শেয়ার হোল্ডারদেরকে ডিভিডেন্ড হিসেবে দিয়ে দিল। ঠিক আছে। So, এই দুইটার মধ্যে কোনটা বেটার, দেখি আমরা কোনটা বেটার। হ্যাঁ, সো প্রথম যেটা বললাম অপশন ওয়ান, ঠিক আছে, সেক্ষেত্রে কি হচ্ছে যে 1,000 টাকা এক্সট্রা ক্যাশ আছে। ঠিক আছে। তো আহ 1,000 যে এক্সট্রা ক্যাশ আছে, সো 1,000 ইন্টু 1 মাইনাস ট্যাক্স, ঠিক আছে, ডিভিডেন্ড, 1,000 ইন্টু 1 মাইনাস ডিভিডেন্ড ট্যাক্স। আচ্ছা, 1,000 টাকা সে ডিভিডেন্ড হিসেবে দিয়ে দিচ্ছি। ঠিক আছে। এই 1,000 টাকা কি পুরাটা শেয়ার হোল্ডারদের পকেটে যাচ্ছে? অবশ্যই পুরোটা তো শেয়ার হোল্ডারের পকেটে যাবে না। শেয়ার হোল্ডাররা 1,000 থেকে কিছু অংশ 15% ট্যাক্স হিসেবে দিয়ে দিয়ে দেওয়া লাগতেছে। ডিভিডেন্ড যে ইনকাম, ডিভিডেন্ড ইনকামের উপর 15% ট্যাক্স বলা আছে। তাহলে শেয়ার হোল্ডারদের পকেটে যাচ্ছে 850, মানে পকেটে বলতে সে তারা পাচ্ছে 850 ফাইনালি ট্যাক্সটা দেওয়ার পরে সরকারকে। এই 850 সে কি করবে, 5 বছরের জন্য ট্রেজারি বিলে ইনভেস্টমেন্ট করবে। ঠিক আছে। এখন ট্রেজারি বিলে যে 5 বছর ইনভেস্টমেন্ট করবে, ট্রেজারি বিল তোমাকে 10% করে 5 বছরের রিটার্ন দিচ্ছে, কিন্তু এই যে ট্রেজারি বিল ইনকাম, সেটার উপর তার ট্যাক্স দেওয়া লাগবে। ঠিক আছে। সো সেইটার উপর তার কোন রেটে ট্যাক্স দেওয়া লাগবে, পার্সোনাল ট্যাক্স রেটে দেওয়া লাগবে, 28% হলো পার্সোনাল ট্যাক্স রেট। তাহলে ট্রেজারি বিলের যদিও ইয়েল 10%, একটা জেনারেল ইনভেস্টরের জন্য সেটা কি ইয়েলটা তার মানে একটা ইন্ডিভিজুয়ালের জন্য, তার জন্য নেট ইয়েলটা 10% না, সেই 10% থেকে তাকে হয়তো 28% ট্যাক্স দেওয়া লাগতেছে, পার্সোনাল ট্যাক্স রেট আর কি। ঠিক আছে। সো নেট যে রিটার্নটা সে ট্রেজারি বিল থেকে পাচ্ছে সেটা 10% ইন্টু 1 মাইনাস পার্সোনাল ট্যাক্স রেট, অর্থাৎ 7.2% হারে সে নেট রিটার্নটা পাচ্ছে। তাহলে এখন সে যদি এই 850 টাকাটা সে এই 7.2% রেটে 5 বছরের জন্য খাটায়, তাহলে 5 বছর শেষে 1,203 টাকা পাচ্ছে। ঠিক আছে, এটা আমাদের অপশন ওয়ান এর পলিসিটা ইভ্যালুয়েট করা হয়ে গেছে। এখন অপশন টু তে আসি। অপশন টু তে কি বলছি? অপশন টু তে বলছি আমি শেয়ারহোল্ডারকে এখন ডিভিডেন্ড দিব না, রেদার ফার্ম নিজেই ইনভেস্টমেন্ট করবে ট্রেজারি বিলে। আচ্ছা, ফার্ম যদি ট্রেজারি বিলে নিজে ইনভেস্টমেন্ট করে তাহলে কত অ্যামাউন্ট করবে? 1,000 টাকা করবে। কোন রেটে করবে? ট্রেজারি বিল কোন রেট বলতেছে? ট্রেজারি বিলের রেট বলতেছে 10%। কিন্তু এই যে ট্রেজারি বিল ইনকাম, সেটার উপরেও একটা ট্যাক্স দেওয়া লাগবে, কিন্তু এখন তো পার্সোনাল ট্যাক্স একটা ট্যাক্স দিবে না, কারণ ট্রেজারি বিলে ইনভেস্টমেন্ট এখন পার্সন কোনো ইন্ডিভিজুয়াল করতেছে না, কোম্পানি ট্রেজারি বিলে ইনভেস্টমেন্ট করতেছে, তাহলে কোম্পানির এই কোম্পানি ট্যাক্স রেটে এটার উপর একটা ট্যাক্স দেওয়া লাগবে। ঠিক আছে। সো এক্ষেত্রে দেখা যাচ্ছে ট্রেজারি বিলের নেট ইনকাম কোম্পানির জন্য কি দাঁড়াচ্ছে, নেট ইন্টারেস্ট রেটটা 10% ইন্টু 1 মাইনাস কোম্পানি কর্পোরেট ট্যাক্স রেট, তাহলে 6.6% হারে সে ট্রেজারি বিলের নেট ইন্টারেস্ট রেটটা পাচ্ছে। তাহলে এই 1,000 টাকা যদি এই রেটে খাটায় তাহলে 5 বছর পর 1,376 টাকা পাচ্ছে। এই 1,376 টাকা সে এখন 5 বছর পর ডিভিডেন্ড হিসেবে দিয়ে দিবে, তখন শেয়ার হোল্ডাররা এই ডিভিডেন্ডের উপর তাকে আবার 15% ট্যাক্স সরকারকে দিতে হবে। আলটিমেটলি নেট থাকতেছে 1,170.05। তো এটা আলটিমেটলি ডিভিডেন্ড নেট পাচ্ছে 5 বছর পরে তোমার শেয়ার হোল্ডাররা। এখন এক্ষেত্রে দেখা যাচ্ছে দুটো পলিসি ইভ্যালুয়েট যদি করি, প্রথমটায় বেশি, প্রথমটায় শেয়ার হোল্ডাররা বেশি টাকা পাচ্ছে, দ্বিতীয়টায় কম পাচ্ছে। কোশ্চেন হলো কেন? রিজন হলো পার্সোনাল ট্যাক্স রেট এন্ড কর্পোরেট ট্যাক্স রেটের বিষয়টা। ঠিক আছে। তো এখানে আমাদের পলিসি ওয়ান এবং পলিসি টু এর মধ্যে মেইন পার্থক্যটা কি? দুটা পার্থক্য, এক তো কর্পোরেট ট্যাক্স রেট পার্সোনাল ট্যাক্স রেটের চেয়ে বেশি, এটা হলো ইনফরমেশনের পার্থক্য। আরেকটা পলিসি ওয়ান এবং পলিসি টু এ তোমার মেইন পার্থক্যটা কি? পলিসি ওয়ানে করা হচ্ছে কি, ফার্ম আগে ফার্ম আগে ডিভিডেন্ড হিসেবে দিয়ে দিচ্ছে, দেন ওটাকে শেয়ার হোল্ডাররা টাকা খাটাচ্ছে। পলিসি টুতে কি হচ্ছে? পলিসি টুতে হচ্ছে ফার্ম আগে দিয়ে ডিভিডেন্ড হিসেবে দিচ্ছে না, ফার্ম রিটেইন করে রাখতেছে, রিটেইন করে সে টাকাগুলোকে ইনভেস্টমেন্ট করে টাকা বাড়াচ্ছে, দেন ওটা ওটাকে তারপর ডিভিডেন্ড হিসেবে দিচ্ছে। ঠিক আছে। দুটার ক্ষেত্রে টাকা খাটানো হচ্ছে, একটা হলো শেয়ার হোল্ডার দ্বারা খাটানো হচ্ছে, আর একটা হলো টাকাটাকে ফার্মের দ্বারা খাটানো হচ্ছে ট্রেজারি বিলে। দুটাতেই ট্রেজারি বিলে খাটানো হচ্ছে। ঠিক আছে। কিন্তু এখানে প্রথমটাতে কারা খাটাইছে? প্রথমটাতে শেয়ার হোল্ডাররা খাটাইছে, দ্বিতীয়টাতে ফান্ড টাকা খাটাইছে। তো প্রথমটা কেন রিটার্ন বেশি? কারণ পার্সোনাল ট্যাক্স রেট কম। ঠিক আছে। আর কর্পোরেট ট্যাক্স রেট বেশি। তো কর্পোরেট ট্যাক্স রেট যদি পার্সোনাল ট্যাক্স রেটের চেয়ে বেশি হয়, তাহলে কি ডিভিডেন্ড মানে কি ডিভিডেন্ডটা রেখে দেওয়াচ্ছে দিয়ে দেওয়াটা বেটার, তাই না? এই যে এটা, এই যে প্রথম যে পলিসি এটা কি দিয়ে দিচ্ছে আগে দিয়ে, আর দ্বিতীয় পলিসিটা ডিভিডেন্ড রেখে দিচ্ছে, রেখে দিয়ে তারপর 5 বছর পর ডিভিডেন্ড দিছে। সো যখন কর্পোরেট ট্যাক্সের পার্সোনাল ট্যাক্সের চেয়ে বেশি, তখন ডিভিডেন্ডটা দিয়ে দেওয়াটা বেটার, রেখে দেওয়াচ্ছে। ঠিক আছে। কিন্তু দ্বিতীয়টাতে তোমার ডিভিডেন্ড কি হচ্ছে এখানে তোমার এই সো এই যেহেতু তোমার পার্সোনাল ট্যাক্স রেটটা কম, তাহলে এখানে টাকাটা বেটার ভাবে খাটাইতে পারবে কে? শেয়ার হোল্ডাররা। ঠিক আছে। কিন্তু তোমার যদি এটা বেশি হইতো পার্সোনাল ট্যাক্স মানে কর্পোরেট ট্যাক্স কম হইলে, তখন এটা কোম্পানি বেটার ভাবে খাটাইতে পারতো। এটা হলো মেইন কনসেপ্ট এখানে।
তো এটা আই হোপ বুঝাইতে পারছি। এখানে ছোট আরো কিছু জিনিস আছে, আমি ওগুলোতে আলোচনায় আসবো। তবে আমি আগে ইম্পর্টেন্ট জিনিসগুলো একবারে কভার করে নিতে চাচ্ছি, দেন ওই আলোচনা গুলোতেও আসবো আমি। আর একটু পর। ওকে, সো এখানে আমি স্টক স্প্লিট এবং রিপারচেস নিয়ে, সরি, স্টক স্প্লিট এবং স্টক ডিভিডেন্ড, এই দুটার মধ্যে একটা কম্পারিজন দেখাবো, ঠিক আছে? সো আচ্ছা, স্টক স্প্লিট এবং স্টক ডিভিডেন্ড এর মধ্যে ডিফারেন্সটা আমরা একটু দেখি। সো স্টক ডিভিডেন্ড এবং কিসের কথা বলা আছে, স্টক স্প্লিটের কথা বলা আছে, ঠিক আছে? আচ্ছা, এখানে হলো তোমার প্রথমে আহ এখানে আমি একটা কনসেপ্ট বুঝাবো। একটা জিনিস হলো তোমার স্টক স্প্লিট এবং স্টক ডিভিডেন্ডের মধ্যে একটা কমন বিষয় আছে, ঠিক আছে? মানে দুটা কমন বিষয় আছে। মেইনলি তো স্টক স্প্লিট আর স্টক ডিভিডেন্ড কি আমরা বুঝি, ঠিক আছে? স্টক স্প্লিটে হচ্ছে কি শেয়ারকে ভেঙে শেয়ারের সঙ্গে আরো বাড়ায় ফেলা হচ্ছে, আর স্টক ডিভিডেন্ড হলো তোমার তোমার হলো কি ডিভিডেন্ড হিসেবে একটা ক্যাশের পরিবর্তে স্টক দেওয়া হচ্ছে, ঠিক আছে? তো উভয়ের ক্ষেত্রে কমন কি? উভয়ের ক্ষেত্রে কমন হলো উভয়ের ক্ষেত্রেই শেয়ারের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, ফার্মের শেয়ারের সংখ্যা বেড়ে যাচ্ছে যখনই সে স্টক স্প্লিট করতেছে অথবা স্টক ডিভিডেন্ড দিচ্ছে, ঠিক আছে? এটা একটা এক নাম্বার কমন বিষয়। দুই নাম্বার কমন বিষয়, উভয়ের ক্ষেত্রে শেয়ারের প্রাইস ফল করতেছে, ঠিক আছে? তো স্টক স্প্লিটের জিনিসটা একটু দেখায় আগে। যে স্টক স্প্লিটে যেটা হচ্ছে যে তোমার ধরো ফার্মের হয়তো প্রত্যেকটা শেয়ারের দাম 20 টাকা করে, শেয়ার প্রাইস 20 টাকা, এবং বাজারে তার শেয়ার আছে 5,000 শেয়ার। তাহলে ফার্মের টোটাল ভ্যালু কত দাঁড়াচ্ছে? 1 লাখ টাকা। এটাতে তো বুঝতে কোনো সমস্যা থাকার কথা না, ঠিক আছে? সো তোমার এখানে 1 লাখ টাকা টোটাল ফার্মের ভ্যালু দাঁড়াচ্ছে, ঠিক আছে? এই যে 1 লাখ টাকা থাকতেছে। তো এই এখন যদি সে স্টক স্প্লিট করে, তো স্টক স্প্লিটের ল্যাঙ্গুয়েজটা এরকম থাকে, ধরো বলা আছে 2 for 1 স্টক স্প্লিট, ঠিক আছে? তো এরকম ফর দিয়ে তোমাকে বলবে এখানে কতটার বদলে কতটা, এটা কেমনে বুঝবা? এর বোঝার সিস্টেমটা হলো এরকম, ফর কিসের সাথে লাগা, ওয়ানের সাথে না। তাহলে কি বোঝাচ্ছে যে প্রতি একটা স্টকের বিনিময়ে সে দুটা স্টক পাবে, দুটো স্টক পাবে ফর এভরি 1 স্টক। তাহলে স্টক আছে বাজারে 5,000টা, তাহলে 5,000টার বিনিময়ে প্রতি একটা স্টকের বিনিময়ে দুটা করে স্টক দেওয়া হবে সবাইকে, তাহলে স্টক এখানে হয়ে যাবে আমার 10,000টা স্টক হয়ে যাবে, ঠিক আছে? আমি যা শর্টে 10K লিখলাম। তো এই 10,000 স্টক যদি হয়ে যায়, এখানে কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, টোটাল ভ্যালুতে কোনো চেঞ্জ আসবে না। টোটাল ভ্যালু আমার তাহলে 1 লাখই থাকতেছে, ঠিক আছে? এই যে 1 লাখ যা লেখছি এখানে তোমার 1 লাখই থাকতেছে, ঠিক আছে? এখন এখানে কি হবে, এটাতে 1 লাখ থাকতেছে, এটা হয়ে যাচ্ছে তোমার 10,000। তাহলে 1 লাখকে 10,000 দিয়ে ভাগ দিলে 10 টাকা হয়ে যাচ্ছে, ঠিক আছে? অর্থাৎ স্টক স্প্লিটে তোমার এখানে রিভার্স এফেক্টটা হচ্ছে যে তোমার শেয়ারের সংখ্যা যখনই ডাবল হয়ে যাচ্ছে, শেয়ার প্রাইস কি হয়ে যাচ্ছে, অর্ধেক হয়ে যাচ্ছে। তাহলে বোঝার চেষ্টা করো, যদি তোমার শেয়ারের সংখ্যা যদি 3 গুণ হয়, স্টক স্প্লিটে ধরো 3 for 1 স্টক স্প্লিট বলা আছে, ঠিক আছে? শেয়ারের সংখ্যা যদি 3 গুণ হয়ে যায়, তাহলে শেয়ার প্রাইস কতটুকু ফল করবে? শেয়ারের প্রাইস 1/3-এ নেমে যাবে, ঠিক আছে? 3 ভাগের 1 ভাগে নেমে যাবে, ঠিক আছে? শেয়ারের প্রাইস যদি 30 টাকা হয়, সেটা নেমে 10 টাকায় চলে আসবে, ঠিক আছে? তো এই কনসেপ্টটা হচ্ছে। আর এখানে এখানে ধরো 3 for 1 না বলে 3 for 2 স্টক স্প্লিট বলা আছে, অর্থাৎ প্রতি দুটোর আগেস্টে তিনটা। তাহলে আমি এই যে 5,000 শেয়ার বা তো এই 5,000কে আমার 3 for 2 বলা না, তাহলে 3/2 দিয়ে গুণ দিতে হবে, ঠিক আছে? 5,000 শেয়ারকে 3/2 দিয়ে গুণ দিলে আমি নতুন নাম্বার অফ শেয়ার পেয়ে যাব, এবং নতুন প্রাইস পাওয়ার জন্য আমার এটাকে জাস্ট তার রিভার্সটা দিয়ে গুণ দিতে হবে, 2/3 দিয়ে গুণ দিতে হবে, ঠিক আছে? তখন নতুন প্রাইসটা পেয়ে যাব। তো যেভাবে বলা আছে 3 for 2 বলা তো আছে এই ল্যাঙ্গুয়েজে, 3 উপরে 2 নিচে। তো যেভাবে ল্যাঙ্গুয়েজে বলা আছে ওই ল্যাঙ্গুয়েজ ওই অনুযায়ী তুমি ফ্র্যাকশনটাকে জাস্ট নাম্বার অফ শেয়ার দিয়ে গুণ দিলে নতুন শেয়ার পেয়ে যাচ্ছ, এবং ফ্র্যাকশনটাকে রিভার্স করে দিয়ে যদি শেয়ার প্রাইস দিয়ে গুণ দাও, তাহলে নতুন শেয়ার প্রাইস পেয়ে যাচ্ছ, ঠিক আছে? এটা আমি স্টক স্প্লিটের বিষয়টা বুঝাইছি। আর স্টক ডিভিডেন্ডের ক্ষেত্রে হচ্ছে কি তোমার টোটাল ভ্যালুটা হয়তো আচ্ছা, আমি জিনিসটা এক্সাম্পলের মাধ্যমে দেখাবো। আহ, এখানে আচ্ছা, স্টক ডিভিডেন্ডটা আগে এক্সাম্পল দিয়ে দেখাই। এই ওদের যে এক্সাম্পল আছে সেটাতে দেখাই, দেন আমি স্টক স্প্লিটের ওদের এক্সাম্পলটা দেখাবো, ঠিক আছে?
তো এটা হলো সিচুয়েশন যে কোনো ধরনের স্টক স্প্লিট বা স্টক ডিভিডেন্ড দেওয়ার আগে, ঠিক আছে? স্টক স্প্লিট বা স্টক ডিভিডেন্ড দেওয়ার আগে ব্যালেন্স শিটের ইকুইটি পোর্শনের, ইকুইটি সাইডের কি সিচুয়েশন ছিল। সো ব্যালেন্স শিটে ছিল তোমার যে প্রত্যেকটা শেয়ারের দাম ছিল 1 টাকা করে, এবং শেয়ার ছিল 10,000টা। তাহলে টোটাল ভ্যালু কত দাঁড়াচ্ছে? 10,000 শেয়ার হলো তোমার কমন স্টক। এখন শেয়ারের, এটা তো পার ভ্যালুর কথা বলছে, শেয়ার হয়তো প্রিমিয়ামে ইস্যু করতে পারে। তো টোটাল এক্সেস ভ্যালু দাঁড়াচ্ছে তোমার 2 লাখ টাকা, আর রিটেন আর্নিং ছিল 2,90,000। এটা হলো আছে এখন। দেন হয়েছেটা কি? হয়েছে হলো স্টক ডিভিডেন্ড দিছে। স্টক ডিভিডেন্ড হিসেবে সে কত দিছে? তো এখানে যে বিষয়টা হচ্ছে যে তোমার 10,000 শেয়ারের কথা বলা আছে, যে একটা ওই ফার্মের তুমি এখানে তো এমনি দেখতে পাচ্ছ যে 10,000টা শেয়ার আছে। এটা হলো ইনিশিয়াল সিচুয়েশন। এখন সে ধরো স্টক ডিভিডেন্ড দিল, 10% স্টক ডিভিডেন্ড দিল। 10% স্টক ডিভিডেন্ড, 10% স্টক ডিভিডেন্ড কথাটার অর্থ কি? 10,000 যদি শেয়ার থাকে, সে যদি 10% স্টক ডিভিডেন্ড দেয়, 10,000 10% কত হয়? 1,000 হয়। অর্থাৎ সে 1,000টা শেয়ার ডিভিডেন্ড হিসেবে দিয়ে দিবে। তাহলে নতুন শেয়ারের সংখ্যা হবে কত? 11,000। তাহলে এখানে 10,000 জায়গায় 11,000 হবে। তাহলে 11,000 ইন্টু, পার ভ্যালু তো চেঞ্জ হচ্ছে না, পার ভ্যালু সেম থাকতেছে, এখানে তোমার ভ্যালু চেঞ্জ হয়ে 11,000 হয়ে যাচ্ছে। এটা হলো তোমার স্টক ডিভিডেন্ড দেওয়ার পরের সিচুয়েশন, ঠিক আছে? এখন এই যে সে 1,000 শেয়ার এক্সেস দিছে, আগে তোমার কত ছিল? ক্যাপিটালে, ক্যাপিটাল ছিল 2 লাখ টাকা ছিল, ঠিক আছে? নতুন ক্যাপিটাল হবে, মানে সরি, মানে এটা হলো ক্যাপিটাল ইন এক্সেস, বা এটাকে শর্ট ফর্মে বলতে পারো শেয়ার প্রিমিয়াম। শেয়ার প্রিমিয়ামের ব্যালেন্স আগে ছিল 2 লাখ। নতুন ব্যালেন্স আমি কেমনে বের করবো? আগের যে 2 লাখ ছিল, এটাকে 2 লাখ আমি রেখে দিব, যে হ্যাঁ 2 লাখ আছে, ঠিক আছে, মানলাম 2 লাখ আছে। কিন্তু এখানে একটা জিনিস বুঝতে হবে, এখানে একটা একটা ইনফরমেশন কোশ্চেনে দেওয়া আছে। শেয়ারের মার্কেট ভ্যালু 66 টাকা, 66 টাকায় সেল হচ্ছে শেয়ার, ঠিক আছে? এখন পার ভ্যালু বলা আছে 1 টাকা, অর্থাৎ শেয়ার হলো 65 টাকা প্রিমিয়ামে সেল হচ্ছে। পার ভ্যালু 1 টাকা, কিন্তু মার্কেটে সেল হচ্ছে 66 টাকায়, 65 টাকা প্রিমিয়ামে সেল হচ্ছে। এখন ক্যাপিটাল, যে শেয়ার প্রিমিয়ামের অ্যামাউন্ট, এটা আগে যা ছিল তাই রাখবো, প্লাস কত প্রিমিয়ামে সেল হচ্ছে? 65 প্রিমিয়ামে। নতুন আমি কতগুলো শেয়ার ডিভিডেন্ড হিসেবে দিচ্ছি? 1,000 শেয়ার, প্লাস হলো 1,000 শেয়ার, এবং পার শেয়ারের ডিভিডেন্ড 1,000কে আমি গুণ দিচ্ছি আর কি, 1,000কে আমি গুণ দিচ্ছি কি দিয়ে? পার শেয়ারে প্রিমিয়াম কত দিচ্ছ তুমি? 65 হলো প্রিমিয়াম, 66 টাকায় সেল হচ্ছে, 65 তাহলে প্রিমিয়াম, ঠিক আছে? যেহেতু পার ভ্যালু 1 টাকা, ঠিক আছে, তো 1,000 ইন্টু 65 প্লাস 2 লাখ টাকা, ঠিক আছে। আলটিমেটলি আসতেছে তোমার 2,65,000, ঠিক আছে। আর রিটেইন আর্নিংটা হবে তোমার রিমেইনিং অ্যামাউন্ট, ঠিক আছে? যে তোমার টোটাল ইকুইটি আগে 5 লাখ ছিল, এখনো 5 লাখ থাকবে, রিমেইনিং অ্যামাউন্টটা তোমার রিটেইন আর্নিং হয়ে যাচ্ছে, ঠিক আছে। সো এটা হলো তোমার, আমি বুঝাই দিতে পারছি যে স্টক ডিভিডেন্ডের ক্ষেত্রে বিষয়টা কি হচ্ছে, ঠিক আছে। এখন আমি দেখাবো যে স্টক স্প্লিটের ক্ষেত্রে আহ এফেক্টটা হচ্ছে কি, যে তোমার যখন তুমি স্টক ডিভিডেন্ড দিচ্ছ, তখন এটার এফেক্ট হচ্ছে যে তোমার আলটিমেটলি কি হচ্ছে, যে কমন স্টকের ভ্যালুটাতেও চেঞ্জ হচ্ছে, এবং শেয়ার প্রিমিয়াম অ্যাকাউন্টেও একটা ভ্যালুতে চেঞ্জ হচ্ছে, ঠিক আছে। আর রিটেন আর্নিং তো দুটাতেই চেঞ্জ হবে, ঠিক আছে, রিমেনিং অ্যামাউন্টটা তোমার রিটেন আর্নিং। কিন্তু যখন তুমি স্টক স্প্লিট হচ্ছে, স্টক স্প্লিটের ক্ষেত্রে যে বিষয়টা হচ্ছে যে তোমার শুধুমাত্র কমন স্টকের পার ভ্যালুর যে অ্যামাউন্টটা, সেই অ্যামাউন্টে তোমার এখানে, সেটা টোটাল যে অ্যামাউন্টটা এখানে জাস্ট টোটাল অ্যামাউন্টটা সেম থাকতেছে, জাস্ট এখানে ভিতরে চেঞ্জ হচ্ছে, ঠিক আছে। আর এই অংশ পুরাটা তোমার সেম থাকতেছে, ঠিক আছে। এটা দেখো ইনিশিয়াল ইয়ের সাথে পুরা সেম। কেমনে সেম থাকতেছে? এটা কনসেপ্টটা একটা এরকম, এই যেখানে যেমন দেখাইছি, যে আমি কি বলছি, যে টোটাল অ্যামাউন্ট তোমার স্টক স্প্লিটে সেম থাকতেছে, ভিতরে কি হচ্ছে, যে শেয়ারের প্রাইস, শেয়ারের সংখ্যা ডাবল হয়ে যাচ্ছে এবং শেয়ারের প্রাইস অর্ধেক হয়ে যাচ্ছে, কিন্তু টোটাল অ্যামাউন্ট সেম থাকতেছে। তো কনসেপ্টটা ওইরকম, ঠিক আছে। যে মনে করো এখন স্টক স্প্লিটের কথা বলা আছে, যে স্টক স্প্লিট কি বলছে দেখি তো আমরা, 2 for 1 স্টক স্প্লিট, ঠিক আছে। তাহলে 10,000 শেয়ার আগে কত ছিল? 10,000 শেয়ার। তাহলে এখন কয়টা শেয়ার হয়ে যাবে? দ্বিগুণ হয়ে যাবে, 20,000 শেয়ার। আর শেয়ারের দাম ছিল 1 টাকা, এখন অর্ধেক হয়ে যাবে, 0.5 টাকা। তাহলে 0.5 ইন্টু 20,000, টোটাল আগের মতোই 10,000 থাকবে, আর বাকি অ্যামাউন্ট সব সেম থাকবে। এটা হচ্ছে তোমার স্টক স্প্লিট। আর দেন একটা কনসেপ্ট বলছে যে লার্জ স্টক ডিভিডেন্ড। স্টক ডিভিডেন্ড যদি লার্জ অ্যামাউন্টে দাও, সেক্ষেত্রে কি হচ্ছে, ঠিক আছে। তো এক্ষেত্রে আলাদা কিছু না, এটা কেন আলাদা করে দেখাইছে তেমন কিছু না। আহ তোমার হলো স্টক ডিভিডেন্ডের বিষয়টা কোথায়, এখানে আছে না? আছে আলাদা, একটু একটু জিনিস আলাদা আছে এখানে তোমার, যেমন দেখো
মনে করো ইফ এ 100% স্টক ডিভিডেন্ড ওয়ার ডিক্লেয়ার্ড, স্টক ডিভিডেন্ড 100% ডিক্লেয়ার করা হয়েছে, অর্থাৎ 10,000 শেয়ার ছিল, আরো 10,000 ডিভিডেন্ড হিসেবে দিলাম, তাহলে টোটাল শেয়ার হবে 20,000 শেয়ার হয়ে যাবে, ঠিক আছে। সো 20,000 শেয়ার পার ভ্যালু তো সেমই থাকতেছে, 1 টাকা করে, তাহলে 20,000 ইন্টু 1, 2 লাখ টাকা, ঠিক আছে। তো এরকম লার্জ শেয়ার যখন ডিভিডেন্ড করবে তখন তোমার 10,000 টাকা টোটাল, এটা বাড়ছে না, এটা তোমার 10,000 বাড়ছে, ঠিক আছে। হ্যাঁ, তো এই 10,000 টাকা তোমার কমন স্টক বাড়ছে, এই 10,000 দিয়ে তোমার আলটিমেটলি মানে তোমার কমন স্টক 10,000 বাড়ছে, আর তুমি যেহেতু ডিভিডেন্ড হিসেবে দিয়ে দিচ্ছ 10,000 টাকা, ঠিক আছে, মানে 10,000 স্টক ডিভিডেন্ড হিসেবে দিয়ে দিচ্ছ, এটা তোমার রিটেইনড আর্নিং 10,000 অ্যামাউন্টে কমবে, ঠিক আছে। আর তোমার ক্যাপিটাল এখানে সেমই থাকতেছে লার্জ স্টক ডিভিডেন্ডের ক্ষেত্রে। আহ তো লার্জ নিয়ে অত কনসার্ন হওয়ার দরকার নাই, এটা এই দুটো উপরে দুটো মেইনলি মনে রাখতে পারলেই হয়েছে। দেন আরেকটা কনসেপ্ট বলা আছে রিভার্স স্প্লিট। রিভার্স স্প্লিট হলো স্টক স্প্লিটের উল্টা কনসেপ্ট, ঠিক আছে। যে মনে করো স্টক স্প্লিটে কি হচ্ছে, তোমার যে শেয়ার সংখ্যা বেড়ে যাচ্ছে, রিভার্স স্প্লিটে শেয়ার সংখ্যা কমে যাবে, ঠিক আছে। এই বিষয়টা এটাই, ঠিক আছে। ধরো এখানে কি হয়েছিল, যে আমি স্টক স্প্লিটে কি হয়েছিল, যে 5,000-এর প্রতি, যেমন স্টক স্প্লিট আমি বলছি যে 2 for 1 স্টক স্প্লিট, অর্থাৎ প্রতি একটার বিনিময়ে দুটা স্টক হবে, দুটা স্টক পাবে, তাই না। রিভার্স স্টক স্প্লিটে যেটা হয়ে যাচ্ছে তোমার উল্টো হয়ে যাচ্ছে, যে ঠিক আছে, এখানে বড় এখানে ছোট ছিল, তাই না। তো এরকমই থাকবে স্টক স্প্লিটে, বামে বড় ডানে ছোট থাকবে, ঠিক আছে। কিন্তু যখন রিভার্স স্টক স্প্লিট থাকবে তখন হয়তো তখন বামে ছোটটা থাকবে আর ডানে বড়টা থাকবে, মানে বামে ছোট সংখ্যা থাকবে ডানে বড় সংখ্যা থাকবে, ঠিক আছে। ধর এটা 1 for 3 লিখলাম, প্রতি তিনটা শেয়ার মার্জ হয়ে একটা শেয়ার হয়ে যাবে, সহজ ভাষায় যদি বলি রিভার্স স্টক স্প্লিটে। এখানে শেয়ার সংখ্যা ভেঙে বড় হয়ে যাচ্ছিল, প্রত্যেকটা শেয়ারকে খন্ড করে স্প্লিট করে তুমি দুটা শেয়ার বানিয়ে দিচ্ছিলে বা তিনটা শেয়ার বানিয়ে দিচ্ছিলে। এখানে যাচ্ছে যে কি, স্টককে মার্চ করতেছো কাইন্ড অফ, ঠিক আছে, প্রতি তিনটা শেয়ারকে স্টককে মার্চ করে একটা একটা স্টক করে ফেলতেছো, ঠিক আছে। তো তিনটার বিনিময়ে একটা, তো এক্ষেত্রে কি হচ্ছে তোমার, এখানে যেমন তুমি, এখানে কি হচ্ছিল, যেমন 3 for 2 কে জাস্ট 3/2 দিয়ে তুমি শেয়ার সংখ্যাকে গুণ দিবা, ঠিক আছে। কিন্তু এখানেও একই সিস্টেম, এখানে আমি যেমন কি বলছি যে 1 for 3, তো 1 for 3 মানে কি 1/3, 1/3 দিয়ে তুমি শেয়ার সংখ্যাকে গুণ দিবা, ঠিক আছে। আর এখানে হলো তোমার তার বিপরীতটা, শেয়ারের প্রাইস গুণ যাবে 3/1 দিয়ে, ঠিক আছে। তো এখানে ডিফারেন্সটা বেসিক্যালি এই টার্মটাতে হয়ে যাচ্ছে, যে টার্ম এখানে তোমার আগের টার্মটাতে বাম পাশে বড় সংখ্যা ডানে ছোট সংখ্যা ছিল, এখন তোমার বামে ছোট সংখ্যা ডানে বড় সংখ্যা থাকতেছে, ঠিক আছে। এমনি কনসেপ্টটা জাস্ট এটার উল্টা, এছাড়া আর কোনো আহ, মানে ক্যালকুলেশনের আর কোনো ঝামেলা নাই আর কি, ঠিক আছে। তো এটার ম্যাথও পাবা, রিভার্স স্টক স্প্লিটের বিষয়টা এক্সারসাইজে আছে। তো আমি ম্যাথ রিলেটেড কিছু কনসেপ্ট কভার করে ফেলছি। দেন হলো আমাদের ম্যাথেরও ছোটখাটো দু একটা কনসেপ্ট বাকি আছে, হোমমেড ডিভিডেন্ড আর তোমার ইয়ে আহ, আছে দু একটা বিষয়, আর্নিং স্মুথিং, ডিভিডেন্ড স্মুথিং, ঠিক আছে। আহ, এটা আছে তোমার, আর রিপারচেস নিয়ে একটু দেখানো লাগতে পারে। তো এটা আমি এই ভিডিওর পার্ট 2-তে কথন পর দিব। তো সেখানে আমি আলোচনা করব তোমার ডিভিডেন্ড ভার্সেস রিপারচেস, ছোটখাটো কিছু যে কনসেপ্ট আছে। এটা আপাতত এখানে এতটুকু রাখতেছি, এটার পার্ট 2 আমি আজকে দিয়ে দিব ইনশাল্লাহ।